ভিউয়ার্স, আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। তো আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব নবম শ্রেণীর স্টুডেন্টদের একটা পাঠ শেষে কে কে সংক্ষিপ্ত প্রশ্ন লিখে দিই এবং সেই প্রশ্নের আলোকে কোন কোন প্রশ্নগুলো কিভাবে হবে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একটা পাঠ শেষ করে এরকম বেশ কয়েকটা প্রশ্ন দিয়ে থাকি। তো ওখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি ক্লাস টেস্ট নিয়ে থাকি। সেই আলোকে আজকেও আমি তাদের বেশ কয়েকটা প্রশ্ন থেকে 3টে প্রশ্ন আমি বোর্ডে লিখে দিয়েছি। তো দূর থেকে হয়তো বা একটু ছোট দেখা যাচ্ছে, কারণ আমার হাতে একটু সমস্যা ছিল, আমি ভালো করে লিখতে পারছি না। তারপরে ওরা বলেছে যে ওরা বুঝতে পারছে পিছন থেকে। আসলে বোর্ডের কোনো লেখা ছোট হলে হবে না, সবসময় একটু বড় আঙ্গিকে লিখতে হবে। তো যাই হোক, এখন তারা সেই প্রশ্নগুলো আমাকে এক এক করে লিখে দিচ্ছে। তো আমি তাদের খাতাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের সামনে গিয়ে দেখে দিচ্ছি। কারো ভুল হলে আমি সেখানে ভুল বলে দিচ্ছি এবং আন্ডারলাইন করে দিচ্ছি। সেই ভুলগুলোকে তারা 5বার করে লিখবে। এতে করে তাদের ভুল হওয়ার প্রবণতা কমে যাবে এবং তারা দ্রুত লেখার শক্তি এবং সাহস সঞ্চার করবে এবং 5টি প্রশ্নের উত্তর তারা নিজ থেকে দিতে পারবে। কারণ আমাদের স্টুডেন্টরা, অনেক স্টুডেন্ট আছে বেশি পড়ে লিখে কম, অনেক স্টুডেন্ট আছে লিখে বেশি পড়ে কম। তো তাদের সকলে মঙ্গল কামনায় আমি এই পদ্ধতি বেছে নিয়েছি যে এখান থেকে আমরা একটা অধ্যায় শেষ করব। সেই অধ্যায় থেকে এমসিকিউ তৈরি করব, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিজেরা তৈরি করব এবং সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষক লিখে দিবে, ওরা মুখস্থ করে আসবে। সেই আলোকেই সেই প্রশ্নগুলো আবার ক্লাসে নেওয়া হবে। তো এতে করে তাদের সাবজেক্ট এবং ওই চ্যাপ্টারের প্রতি একটা ভালো দখল আসবে বলে আমি আশাবাদী। তো সেই সুবাদে আমি তাদেরকে বিভিন্ন পদ্ধতিতে লেখানোর পড়ানোর চেষ্টায় কর্মরত। তো এখন সবার খাতা এক এক করে আমি দেখে দিচ্ছি। কাউকে আমি তাদের জায়গা থেকে উঠতে নিষেধ করেছি। আমি নিজে গিয়ে তাদের খাতাগুলো দেখছি, ওরা যেন ক্লাসে বিশৃঙ্খলা করতে না পারে, সেই জন্য আমি এই পদ্ধতি গ্রহণ করেছি এবং ভুলগুলোকে শুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছি। এতে করে তাদের অনেক ধরনের সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তো এখন দেখুন, সাবিহা ও ভালো স্টুডেন্ট, ওর সাথে একটু মজা করছিলাম। বিভিন্ন কথার ছলে আমরা কিন্তু আবার সকলে মিলে একত্রে হাসি, একত্রে কোনো গল্প করি এবং একত্রে কোনো কথার ঝুড়ি নিয়ে বসি, আবার পড়া নিয়েও বসি। এভাবে করে আমাদের 1 ঘন্টা সময় কখন যে শেষ হয়ে যায় তা বলতেও পারি না। তো এরপরে খাতা দেখার পরপরই আগামী দিনের জন্য আবার পড়া দিব। প্রথমত অধ্যায়ভিত্তিক আমি ক্লাসে বুঝিয়ে দিব। তো এখন তাদের একেবারে খাতা দেখানোর শেষ প্রান্তেই আমরা অবস্থান করছি। এক এক করে যারা লাস্ট পর্যায়ে আসছে তাদের খাতাগুলো দেখছি এবং সবার আমি খাতাগুলো দেখে সঠিক বানানগুলো এবং সঠিক উদাহরণগুলো তাদেরকে দিয়ে দিচ্ছি এবং তারা সকলেই বুঝতে পেরেছে। তাদের ভুলগুলো তারা এখান থেকেই শুদ্ধ করে নেবে, কারণ এখনকার স্টুডেন্টরা ভুলের প্রবণতায় বেশি পা রাখে, কারণ ওরা বুঝতেই পারে না কোন ওয়ার্ডটা ভুল, কোন ওয়ার্ডটা শুদ্ধ। তো ভুল সকলেরও হয়ে থাকে, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তারপরও যেটুকু পারি সেটুকু তাদের সাথে শেয়ার করি এবং এই স্টুডেন্টটার লেখা সুন্দর হয়েছে, তো সেই কথাই আমি সবার মাঝে তুলে ধরছিলাম।
এতে করে সে আনন্দও পাবে আর অন্য স্টুডেন্টরাও অনুপ্রাণিত হবে। তো কিছু কিছু স্টুডেন্ট এখনও লিখছে, আবার কেউ কেউ সিলেবাস নিয়ে আগামী ক্লাসের পড়া রেডি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি সব কিছুই খেয়াল করছি। তো আর বেশ অনেকজনেরই খাতা দেখা শেষ হয়ে গেছে, আর কয়েকজন আছে, ওগুলো সকলের খাতাগুলো আমি দেখব, কারণ ওরাও আনন্দের সহিত আমাকে খাতাগুলো দেখায়। তো আমি যদি তাদেরকে খাতাগুলো না দেখে দিই তাহলে অনেকের মনে হয়তো কষ্ট যেতে পারে, সেই জন্য নিজে পরিশ্রম করে সকলের পাশে পাশে গিয়ে খাতাগুলো দেখি। তো এখন খাতা দেখার প্রায় শেষ প্রান্ত। এখন আমরা সকলেই আগামী ক্লাসের প্রস্তুতি নিব, আর দু একটা খাতা দেখে আমরা আগামী ক্লাসের প্রস্তুতিতে চলে যাব। তো সেগুলো সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে একজন গার্ডিয়ান আমার কাছে এসেছেন, তো ওনার সাথে সামান্য একটু কথা বলেই আবার ক্লাসে চলে এসেছি। যারা অধিক বিষয়ে খারাপ করেছে তাদের গার্ডিয়ান ডাকানো হয়েছে, ওনারা অনেকজন এসে আমার সাথে সাক্ষাৎ করছেন। তো এরপরে আবার আমরা ক্লাসে চলে গিয়েছি। আমাদের ধারণা ভালো আসবে, যেমন পরবর্তীতে গল্পটার ভিতরে কি আছে তুমি ভালোভাবে বুঝবে। আর এগুলো এক একটা এমসিকিউ, যেমন ধরো আমাটির বেকু গল্পের লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পের নাম। এখানে দুটো প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, আমাটির বেকু শীর্ষক রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসের অংশবিশেষ? কে পারবে? পথের পাঁচালী। দেখো এটা একটা কিন্তু এমসিকিউ, তাহলে আমরা তিনটা এমসিকিউ পেয়ে গিয়েছি। কেমন? এরপরে হলো তোমাদের লেখক পরিচিতি। লেখক পরিচিতিতে এসে লেখকের জন্ম এবং মৃত্যু। কয়টা প্রশ্ন? দুইটা। টোটাল আমাদের 5টা প্রশ্ন হয়ে গেছে। প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে এরকম 5টা করে প্রশ্ন তোমরা মনে রাখতে পারবে যদি ক্লাসমুখী হও। কেমন? আচ্ছা, এখন দেখো আমাটির বেকু শীর্ষক রচনাটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আমাটি আসলে কি? আম, এবং আম যখন আমরা খেয়ে ফেলি কি বের হয়? আটি। ওই আটিটা দিয়ে বাঁশি বাজায়, ঠিক আছে? ওই বাঁশি বাজানোটাই হলো বেকু। আচ্ছা, গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান নিয়ে কাহিনীটি রচিত হয়েছে। তাহলে এখানে কাহিনীটি কি? ছোটবেলায় দুইজন ভাই এবং বোন, তোমরা যেমন এখন ভাই বোন মিলে কি করো? মারামারি করো না? খুব অনেকেই করো, আবার অনেকে করো, কিন্তু মারামারিটা এটা একবারে প্রাকৃতিকভাবে হয়ে যায় কিছু না কিছু নিয়ে। অথচ দেখো রক্তের সম্পর্ক কিন্তু আমরা অনেক সময় ভুলে গিয়ে কি মায়ের পিঠ করে পরবর্তীতে আবার ভাইয়ের জন্য খারাপ লাগে, আবার বোনের জন্য খারাপ লাগে, তাই না? এই আমাটির বেকুর ভিতরেও কিন্তু এ ধরনের একটা সুন্দর কাহিনী লিপিবদ্ধ আছে। তো আমরা আস্তে আস্তে সেগুলো পড়ব। তো এখানে যে দুজন ভাই বোন আছে, একজনের নাম হলো অপু আর একজনের নাম হলো দুর্গা। কেমন? দুর্গা হলো
মানে সম্পর্কটা খুবই ভালো ছিল, কিন্তু মাকে ভয় পেত, যার কারণে তারা ভাই বোন দুজনেই সবসময় গ্রামে খেতে থাকতো আর কি, যে এটা খাবো, এটা ওই বাগান থেকে এটা চুরি করবো, ওই বাগান থেকে সেটা চুরি করবো। হ্যাঁ, চুরি করে এনে তারা কি করতো, অর্ধেক করে ভাগ করে। আর এদিকে মায়ের লবণ শেষ হয়ে যেত, মরিচ শেষ হয়ে যেত। হ্যাঁ, এগুলো শেষ হয়ে যাওয়ার কারণে মা খুব বকতো। যেমন এরকম একটা সুন্দর গল্প নিয়ে মাটির বেটি, এই গল্প, তো সেটা আমরা আস্তে আস্তে পড়বো। সর্বজয়া পল্লীমায়ের শাশ্বত চরিত্র এখানে ফুটে উঠেছে। কেমন, এখানে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, শৈশবে আমরা যারা গ্রামে আছি, এখনো কিন্তু আমরা গ্রামে ঘুরে বেড়াই, বিভিন্ন গাছগাছালিতে আম পড়লে খুব মজা করে খুঁজি, তাই না? খুঁজি, অনেকেই তো খুঁজি, তাই না? তেঁতুল দেখলে একটু তেঁতুল নিই না, অনেকে নিই, অনেকে নিই না। যাদের ভালো লাগে তারা নেই, সবাই তো সব খাবার পছন্দ করে, তাই না? আবার অনেক ক্ষেত্রে নিয়ে কি করে, ভাই বোন মিলে খায়, বা দুই বোন থাকলে দুই বোনে একসাথে খাওয়া দাওয়া হয়, কেমন? তো এগুলো নিয়েই, মানে গ্রামীণ চরিত্রটা নিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে তার মনের অভিব্যক্তি প্রকাশ করেছে। এই গল্পটি লেখা হয়েছে পথের পাঁচালী একটা উপন্যাস থেকে, ঠিক আছে? শিশু কিশোরকে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা যোগাবে এই গল্প। তো এরপরে আমরা আস্তে আস্তে এই গল্পটি সম্পর্কে জানবো এবং পড়বো, কেমন? এখন প্রথমে পড়ো অর্পা। লেখক পরিচিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1893 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি মেট্রিক পাস করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএস এবং বিএ ডিগ্রি লাভ করেন। হ্যাঁ, রিডিং পড়া নিচে। সকালবেলা আমরা সকলে বই ধরবো। সকালবেলা 8টা কি 9টা হরিহরের আপন করে রোয়াকে বসিয়া খেলা করিতেছে। তাহার একটা ছোট টিনের বাক্স আছে, সেটা ডালা ভাঙা। বাক্সে সমুদয় সম্পত্তি সে উপর করিয়া মেঝেতে ঢালিয়াছিল। একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা ঢোল, হাওয়া টিনের ভেতর বাঁশি ওটা কত করি, এগুলি সে মায়ের আকাশারে লক্ষ্মী পূজার করি চুবড়ি হইতে তুলিয়া লইয়াছিল। ও পাছে কেউ টের পায় এই ভয়ে সর্বদা লুকাইয়া রাখে। একটা 2 পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো ডাঁটা ফল, লেবুকের ছালও। আচ্ছা, এখন দেখো, এখানে ও পড়ছিল যে হরিহরের পুত্র আপন মনে রুয়াকে বসিয়া। এই রুয়াক মানে বারান্দা বা দরজা, তাহলে রুয়াক মানে কি, ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা, কেমন? এভাবে বুঝে বুঝে পড়তে হবে, কারণ তখনকার সময়ে যেসব লেখাগুলো ছিল বেশিরভাগই সাধু ভাষায়। এই জন্য আমাদের পড়তে একটু সমস্যা হয়, কারণ আমরা হিন্দু ভাষা বেশি পছন্দ করি, বুঝি, কিন্তু এই ভাষাগুলো তোমাদেরকে আস্তে আস্তে বুঝে নিতে হবে। প্রথম পড়াতে হয়তো অনেকে বুঝবে না, আমরা দ্বিতীয়বার যখন আবার টেলিভিশন দিই তখন বুঝে যাবো। রোয়াক মানে কি, ঘরে বারান্দা, ঠিক আছে? বা নারী ভাঙ্গা অংশ মানে ছোট ছোট টুকরো, কেমন? এখানে অনেক কিছু আছে যেগুলো তোমরা আস্তে আস্তে শব্দার্থ পড়লে বুঝবে। খাপড়া, গঙ্গা যমুনা খেলিতে এই খাপড়া, এগুলা খেলা হতো। তারপরে আবার পোড়, একটা খেলা ছিল পোড়। হ্যাঁ, ওটা এমনি মাত্র, আর যে আগে যাবে সেই যে করবে, এরকম তো ঘন্টা বেজে গেছে। এখন আমরা 59 এবং 60 পৃষ্ঠা আগে ভালো করে রিডিং করবো, এরপরে 10টি এমসিকিউ
পরে আনবো। এটাই বাড়ির কাজ এবং আগামী সপ্তাহে আমরা কি করবো, আবার এটা পড়বো, কারণ এটা একটা সাধু ভাষায় রচিত একটা গল্প, এটা একটু কঠিন আছে কিন্তু